আজকে যে ভিডিওটি অর্থাৎ যে অডিও পডকাস্টটি হচ্ছে এটি বেশ বিতর্কিত, কারণ আমি যে তথ্যগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সংবাদ মাধ্যম থেকে পেয়েছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এই কোনো বক্তব্যই আমার নিজস্ব নয়। তবে চলুন শুরু করি। আপনারা জানেন যে মার্কো রুবিও ভারতে এসেছেন, আর কিছু ইউটিউবারের তাদের ব্যক্তিগত মতামত হলো এই মানুষটাকে ভারতে ঢোকার অনুমতি দেওয়া উচিত হয়নি। হয়তো এর সাথে আপনারা একমত নাও হতে পারেন, সেটা আপনাদের অধিকার। কিন্তু আজকের এই অডিও পডকাস্টে এমন একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরা রাখবো, তারপরে আপনারাই বিচার করবেন। প্রশ্নটা সহজ। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ভারতে এসে সবার আগে কোথায় গেলেন? কলকাতায়। এবং কলকাতায় গিয়ে কাদের সঙ্গে দেখা করলেন? খ্রিস্টান মিশনারি নেটওয়ার্কের সঙ্গে। এই একটা তথ্যই কিন্তু অনেক কিছু বলে দেয়। 2016 সালে ভারত সরকার FCRA নামে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট সংশোধন করেছিল। ইন্টেলিজেন্স ব্যুরোর ইনপুটের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিল বিদেশ থেকে সীমাহীন অর্থ আর ভারতের এনজিওগুলোর কাছে আসতে পারবে না। এই সিদ্ধান্তের পর থেকেই আমেরিকা অস্থির হয়ে পড়েছিল, রাগান্বিত হয়েছে। কারণটা স্পষ্ট। দীর্ঘদিন ধরে আমেরিকা ভারতের খ্রিস্টান মিশনারিদের পৃষ্ঠপোষকতা করে আসছিল। কিছু রাজ্য সরকার ছিল যারা মিশনারিদের অর্থে চলত। কেন্দ্রে এমন মন্ত্রী ছিলেন, নাম হিন্দু কিন্তু বাস্তবে ধর্মান্তরিত খ্রিস্টান। এই জাল অনেক গভীরে বিস্তৃত ছিল। আমেরিকা থেকে পাঠানো এই অর্থ আসত এনজিও চ্যারিটির নামে, উন্নয়নের নামে, কিন্তু সেই অর্থের আসল ব্যবহার ছিল অন্য। মিশনারিরা গ্রামে গ্রামে যেতেন, হিন্দুদের ধর্মান্তরিত করতেন এবং ধর্মান্তরিত করার পর সেই মানুষদের ট্রেনিং দিত কীভাবে সরকারের উন্নয়নমূলক কাজের বিরোধিতা করতে হয়, কীভাবে তথ্য সংগ্রহ করে বিদেশে পাঠাতে হয়। উদ্দেশ্য একটাই, ভারতে কোনো উন্নয়ন প্রকল্প যদি আমেরিকান বা মিত্র দেশের কোম্পানিগুলোর কাছে না যায় তাহলে তৃণমূল স্তরে বিক্ষোভ তৈরি করো, প্রতিটি প্রকল্প আটকে দাও। কলকাতায় আমেরিকার সবচেয়ে পুরনো কনসুলেটগুলোর একটি আছে। মনে রাখবেন, আমেরিকার কনসুলেটের কাজ শুধু ভিসা প্রসেস করা নয়। প্রতিটি কনসুলেট জেনারেল মূলত একটি অঞ্চলকে অস্থিতিশীল করার কেন্দ্র হিসাবে কাজ করে। কলকাতার এই কনসুলেট থেকে কাজ হয়েছে বাংলাদেশে, মিয়ানমারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মণিপুরে। মণিপুর কেন এত গুরুত্বপূর্ণ? কারণ মণিপুরের মাটির নিচে আছে তেল এবং গ্যাস, এর বিশাল রিজার্ভ। আমেরিকা চায় না সেই রিজার্ভ অন্বেষণ হোক। আমেরিকা চায় না ভারত সেই সম্পদ ব্যবহার করুক, কারণ তাহলে ভারত শক্তি ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে যাবে। তাই কৌশলটা হলো, মণিপুরে এমন অস্থিরতা তৈরি করো, এমন সামাজিক বিশৃঙ্খলা তৈরি করো যাতে কোনো দেশীয় বা বিদেশি কোম্পানি সেখানে বিনিয়োগ করতে না পারে। এই চাল গত 3 বছর ধরে চলছে এবং এর আগেও মণিপুর নিয়ে যে ভিডিওগুলো আপনারা ইউটিউবে দেখছেন সেখানে অনেক ক্ষেত্রে এইগুলো কথাগুলো বলা হয়েছে। মার্কো রুবিও ভারতে এসে বলেছেন ভারত যেন আমেরিকার কাছ থেকে LNG কিনুক। কিন্তু প্রশ্ন হলো, আমরা আমেরিকার কাছ থেকে কিনবো কেন যখন আমাদের নিজের দেশের বিশাল রিজার্ভ আছে? মণিপুরে আগুন লাগানো, বাংলাদেশে রেজিম চেঞ্জ করে মোহাম্মদ ইউনিসকে বসানো, মিয়ানমারে অপারেশন চালানো এবং সেই ভূখণ্ড ব্যবহার করে পুরো মণিপুরকে জ্বালিয়ে দিয়েছেন এবং এখন LNG কিনতে বলছেন। আমেরিকার সিনেটর ক্রিস স্মিথ রুবিওর ওপর চাপ দিয়েছিলেন ভারতে গিয়ে সরকারকে চাপ দিতে, যাতে মিশনারিদের লাইসেন্স বাতিল করা বন্ধ হয়। কিন্তু আমার প্রশ্ন, আপনি আমেরিকায় বসে ভারতের মাটিতে মিশনারি কার্যক্রম পরিচালনার অধিকার পেলেন কোথা থেকে? এটা বৈশ্বিক স্তরের ধ্বংসাত্মক কার্যক্রম, এটা সরাসরি ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত। আজ মে মাসে একটা পয়েন্ট আপনাদের সামনে রাখা হচ্ছে এবং সেটি এই বিভিন্ন ইউটিউবারদের কথা যারা বলছেন নোট করে রাখতে। আগামী 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির যে কোনো সনাতন ধর্ম সম্পর্কিত নীতি বৈশ্বিক স্তরে প্রোপাগান্ডার হাতিয়ার হয়ে উঠবে। সেই ডেটা সংগ্রহ হবে আমেরিকার কনসুলেট থেকে এবং আগামী 2 বছরের মধ্যে উত্তর পূর্ব ভারতে আবার আগুন লাগবে। মণিপুরে যদি অন্বেষণ দল পাঠানো হয়, পরদিনই সেখানে গৃহযুদ্ধ শুরু হবে। সেই দলটি পালিয়ে আসবে, বিনিয়োগকারীদের কাছে বার্তা চলে যাবে মণিপুরে যাওয়া ঠিক নয়। এই একটি ছোট গেম প্ল্যান দিয়ে ভারতকে শক্তিতে কখনো আত্মনির্ভরশীল হতে দেওয়া যাবে না। কেউ বলে 1971-এর কথা তুলছো কেন? সেটা তো পুরনো কথা। ব্যাপারটা পুরনো নয়। 1971 সালে যখন ভারত পূর্ব পাকিস্তানে অপারেশন চালিয়েছিল,
আমেরিকা তার ইউএসএস এন্টারপ্রাইজ বিমানবাহী রণপোত বঙ্গোপসাগরে পাঠিয়েছিল, পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছিল ভারতকে। এবং 2026 সালে ট্রাম্প সেই একই কাজ বা একই ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন। এই দেশের মানসিকতা বদলায় না, আর এই দেশকে বিশ্বাস করাও কঠিন। কেন আমাদের দেশ আমেরিকানদের সামনে মাথা নত করবে? কেন তাদের জুতো চাটতে হবে? তারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয়, তারা দেশকে ব্যবহার করে এবং ছুঁড়ে ফেলে দিতে চায়। মণিপুরের পথ কলকাতার মধ্যে দিয়ে যায় এবং কলকাতার পথ আমেরিকার ধরে ফেলেছে। এখন সিদ্ধান্ত আপনাদের সবার। ভারত কি সত্যিকারের স্বাবলম্বী হবে নাকি এই লেনদেনের রাজনীতিতে আটকে থাকবে? আপনারা কমেন্ট বক্সে এর মতামত অবশ্যই জানাবেন। দেখুন, এই সম্পূর্ণ তথ্যটাই আমি ইউটিউব থেকে কিছু চ্যানেল থেকে পেয়েছি এবং তার যে সার অনুবাদ সেটাই আপনাদের সামনে রাখলাম। এটা আমার ব্যক্তিগত মতামত নয়। তবে মণিপুরে যে ঘটনাগুলো চলছে লাস্ট 3 বছর ধরে, তার ব্যাকগ্রাউন্ড আপনি দেখলে বুঝতে পারবেন যে কী হয়েছিল। আসলে এই তেলটা পাওয়া গেছিলো অনেক বছর আগে, 2010-এও খনন হয়েছিল। তারপরে আর এই খনন কার্য করানো হয়নি। নেদারল্যান্ডের যে কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছিল 2016 সালে, তারা নিয়ে চলে যায় কারণ এত অশান্তি এবং ওখানে প্রকৃতি ধ্বংস হবে এরকম একটা ব্যাপার ছড়ানো হচ্ছে। যদিও কিছুটা সত্যি, কারণ প্রকৃতি অনেকটাই ধ্বংস হবে এবং ধ্বংস হওয়ার পর ওখানে যে পরিমাণ গ্যাস রয়েছে প্রচুর পরিমাণে, ভারতের এলএনজির প্রায় 20 থেকে 25% সাপ্লাই এখান থেকে হয়ে যাবে। দেখুন, দেশটা যদি অন্য হতো, সাপোজ যদি চীনের মতো দেশ হতো ইন্ডিয়া, তাহলে ভারতকে হয়তো এইসব ঝামেলা পোহাতে হতো না। এই জন্য দেখবেন চীনে অনেক কঠোর নীতি আছে, যেখানে দেশকে সামনে রেখে বিদেশের সামনে কোনোভাবে তারা মাথা নোয়ায় না। ভারত যেহেতু গণতান্ত্রিক একটা দেশ, সেখানে গণতন্ত্রে বাকস্বাধীনতা সবার আছে, সবাই কথা বলতে পারে এবং মানুষকে ভুল বোঝানোর অধিকারও বিভিন্ন রাজনৈতিক দলের আছে এবং তারা বিভিন্ন মাপে বিভিন্ন গল্পে ভুল বোঝায় আর এর পেছনে কাজ করে সো কল্ড ডিপ স্টেট। আপনি এগুলো কতটা বিশ্বাস করেন বা না করেন সেটা আমার এই ভিডিও প্রচারের উদ্দেশ্য নয়, ভাবতে বলছি। কারণ যন্ত্রমন্ত্রে আমরা বিভিন্ন কনস্পিরেসি নিয়ে আলোচনা করি, সেটা এলিয়ান হোক বা বিভিন্ন জিনিসপত্র। এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের একটি ভিডিও, মানে অডিও পডকাস্ট, যেখানে আপনারা মতামত রাখবেন এই ডিপ স্টেট সম্পর্কে। আগামী সময়ে আরও ডিপ স্টেট সম্পর্কে আপনারা ভিডিও যদি শুনতে চান, আমি আরও ভিডিও বানাবো যেখানে আরও ডিটেলসে এগুলো ক্র্যাক ডাউন করব বাংলায়। তাহলে অজানাকে এভাবেই জানতে থাকুন। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে এলিয়েন কনস্পিরেসি থেকে এনশিয়েন্ট এলিয়েন থিওরি, এটা থেকে প্রাচীন ভারতীয় সভ্যতা, সব কিছুই থাকে এই চ্যানেলের অন্তরালে। এবং আজকে যে কথাগুলো বললাম, এগুলো আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে এর সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি আসতে পারে, সেটা আপনি অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে এসে লিখতে পারেন। ভালো থাকবেন, অজানাকে এভাবে জানতে থাকুন।